আমরা আজকের আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 1-এর তৃতীয় চ্যাপ্টার বা ইউনিট 3-র যে নাগরিকতা রয়েছে, নাগরিকতা অধ্যায়ের সাঁতরা প্রকাশনীর যে বই রয়েছে সুবীর গায়নের সাঁতরা প্রকাশনীর বই থেকে তৃতীয় অধ্যায়ের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে বা এমসিকিউ রয়েছে, এমসিকিউ সমাধান নিয়ে আজকের আলোচনা করব। দেখো, এই অধ্যায়ের অনুশীলনের প্রথম প্রশ্ন রয়েছে, ইংরেজি সিটিজেন কথাটি এসেছে ল্যাটিন শব্দ বলে এখানে দেওয়া আছে পলিস, স্ট্যাটাস, সিভিস এবং স্ট্যাটো। উত্তর হবে সিভিস। সেকেন্ড প্রশ্ন দেখো, সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে। নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে কোথায়? প্রাচীন গ্রিসে, প্রাচীন রোমে, ইতালিতে, জাপানে। উত্তর হবে প্রাচীন গ্রিসে। নেক্সট প্রশ্ন, যে প্রাচীন গ্রিসে নাগরিক বলে বিবেচিত করা হতো, প্রাচীন গ্রিসে নাগরিক বলে বিবেচিত করা হতো কাদের? শ্রমিক, নারীদের, কৃতদাসদের, ধনী ও জ্ঞানী পুরুষদের। কেন? উত্তর হবে ধনী ও জ্ঞানী পুরুষদের। নেক্সট প্রশ্ন, প্রাচীনকালে নাগরিককে আইনগত প্রতিনিধি হিসাবে দেখেছেন কে? সফিস্টরা, গ্রিকরা, রোমানরা, ইতালিয়ানরা। উত্তর হবে রোমানরা। পরের প্রশ্ন, কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতার ধারণা পাওয়া যায়? এবং উত্তর হবে সিসেরো। পরের প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে উদারবাদী ধারণার বিকাশ ঘটে কোন সময়? সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ শতাব্দী। উত্তর হবে ঊনবিংশ শতাব্দীতে। নেক্সট প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে উদারনৈতিক চিন্তাভাবনার একজন তাত্ত্বিক হলেন কে? ম্যারিয়াম ইয়ং, উইল কিমলিকা, টি.এইচ. মার্শাল, মাইকেল ওয়ালজার। উত্তর হবে টি.এইচ. মার্শাল। নেক্সট প্রশ্ন দেখো, কোন ধারণার মূল কথা হলো সার্বজনীন নাগরিকতা? উত্তর হবে উদারবাদী ধারণার। নেক্সট প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে বহু সংস্কৃতিবাদী বা পৃথক ধারণার একজন তাত্ত্বিক হলেন। এখানে কে? বহু সংস্কৃতি বা পৃথক ধারণার একজন তাত্ত্বিক হবেন উইল কিমলিকা। পরবর্তী প্রশ্ন, ব্যক্তি নাগরিকতার পরিবর্তে গোষ্ঠী প্রতিনিধিত্বের উপর গুরুত্ব প্রদান করেছেন। ব্যক্তি নাগরিকতার পরিবর্তে গোষ্ঠী প্রতিনিধিত্বের উপর গুরুত্ব প্রদান করেছেন গ্রিক দার্শনিকরা, উদারবাদীরা, কৌমবাদীরা, বহু সংস্কৃতিবাদীরা। উত্তর হবে কৌমবাদীরা। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা সম্পর্কে কৌমবাদী ধারণার একজন তাত্ত্বিক হলেন মাইকেল ওয়ালজার। পরের প্রশ্ন, নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন হবে এখানে রুশো, সিসেরো, প্লেটো, অ্যারিস্টটল। চারটে অপশন রয়েছে, উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, নাগরিক হলেন এমন একজন যিনি সমান স্বাধীনতা ভোগ করেন এবং কর্তৃপক্ষ দ্বারা নিরাপত্তা পান। উক্তিটি করেছেন কে? রুশো, বোঁদা, ল্যাস্কি, মিলার। উত্তর হবে বোঁদা। পরের প্রশ্ন, নাগরিকতার মৌল লক্ষণ হলো ব্যক্তির রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ। উক্তিটি করেছেন কে? এখানে উক্তিটি করেছেন হবে রুশো। পরের প্রশ্ন, জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তির সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ হলো নাগরিকতা। উক্তিটি করেছেন কে? উত্তর হবে ল্যাস্কি। পরের প্রশ্ন, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য হয়ে এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট এবং সমাজের সার্বিক মঙ্গল সম্পর্কে সচেতন, তাকেই প্রকৃত অর্থে নাগরিক হিসাবে চিহ্নিত করা যায়। উক্তিটি করেছেন কে? উত্তর হবে শ্রীনিবাস শাস্ত্রী। পরের প্রশ্ন,
নাগরিক হলো রাষ্ট্রের সেই সব সদস্য যারা উক্ত রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকে এবং রাষ্ট্রের পৌর রাজনৈতিক অধিকার ভোগ করে থাকে। উক্তিটি করেছেন কে? এখানে অপশান আছে ল্যাস্কি, হেইউড, রুশো, গেটেল। উত্তর হবে গেটেল। পরের প্রশ্ন দেখো, সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস গ্রন্থটির লেখক হলেন কে? এখানে উত্তর হবে টি.এইচ. মার্শাল। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা হলো একটি রাজনৈতিক কৌমর পূর্ণ ও সমসদস্য পদ লাভ, যা সংশ্লিষ্ট রাজনৈতিক কৌমের মধ্যে সাম্য ও ঐক্য বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। উক্তিটি করেছেন, উত্তর হবে এখানে ল্যাস্কি দেওয়া আছে, কিমলিকা দেওয়া আছে, গার্না দেওয়া আছে, মার্শাল দেওয়া আছে। উত্তর হবে টি.এইচ. মার্শাল। পরের প্রশ্ন দেখো, মার্শাল নাগরিকতার মুখ্য উপাদানের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির কথা বলেননি? এখানে দেখো পৌর উপাদান আছে, রাজনৈতিক উপাদান আছে, সাংস্কৃতিক উপাদান আছে, সামাজিক উপাদান আছে। আমরা জানি মার্শাল হচ্ছে মূলত তিনটে উপাদানের কথা বলেছে, পৌর উপাদান, রাজনৈতিক উপাদান, সামাজিক উপাদান। এই সাংস্কৃতিক উপাদানটার কথা তিনি বলেননি, তাই এটাই উত্তর হবে। পরের প্রশ্ন, নাগরিক হলো সেই ব্যক্তি যিনি, হলো এখানে অপশান অনেকগুলো দেওয়া আছে, কিন্তু উত্তর হবে যিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন ও রাজনৈতিক অধিকার ভোগ করেন। এটাই হবে তোমাদের উত্তর। দেখো পরের প্রশ্ন, যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন সেই ব্যক্তি হলেন নাগরিক। পরের প্রশ্ন দেখো, কোনো একটি রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিদের বলা হয় সেই রাষ্ট্রের দেশবাসী। যারা অনুগত থাকে তারা হচ্ছে দেশবাসী। দেখো পরের প্রশ্ন দেখো, একটি রাষ্ট্রে যখন অন্য কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তি কোনো কাজের উদ্দেশ্যে অস্থায়ীভাবে বাস করে এবং কিছু পৌর ও সামাজিক অধিকার ভোগ করে, তখন তাদের বলা হয় বিদেশি। যারা অস্থায়ীভাবে থাকছে তারা বিদেশি, কারণ স্থায়ীভাবে থাকলে তারা হতো নাগরিক। পরের প্রশ্ন দেখো, ভারতে বসবাসকারী ব্রিটেনের মানুষজন হলো, ব্রিটেন আলাদা দেশ, ভারতবর্ষে বসবাস করছে, তাহলে অন্য দেশের মানুষ যখন এসে আমাদের দেশে বসবাস করবে তারা হবে কি বিদেশি। পরের প্রশ্ন দেখো, একটি রাষ্ট্রের সঙ্গে যেসব রাষ্ট্রের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সেই সব রাষ্ট্রের নাগরিকরা হলেন, দেখো বন্ধুত্বপূর্ণ সেই জন্য হবে এটা কি বন্ধু ভাবাপন্ন বিদেশি, কারণ এরা হচ্ছে অন্য রাষ্ট্রের সেই জন্য বিদেশি, আর বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র তাই বন্ধু ভাবাপন্ন বিদেশি। নেক্সট, একটি রাষ্ট্রের সঙ্গে যেসব রাষ্ট্রের সম্পর্ক শত্রুতাপূর্ণ সেই সব রাষ্ট্রের নাগরিকরা হলেন শত্রুভাবাপন্ন বিদেশি, কারণ এখানে যদি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হয় বন্ধুভাবাপন্ন বিদেশি, তাহলে যে রাষ্ট্রের সঙ্গে শত্রুতাপূর্ণ তাহলে শত্রুভাবাপন্ন বিদেশি হবে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নাগরিক ও বিদেশির মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? এখানে দেখো আইন মানার ক্ষেত্রে এখানে দেশি বিদেশি দুজনকেই আইন মানতে হবে। এখানে নিরাপত্তার ক্ষেত্রে যদি দেখি, নিরাপত্তা উভয়কে, দেশে যারা থাকবে উভয়কে নিরাপত্তা দেওয়া হবে। সামাজিক ও অর্থনৈতিক অধিকার দেশি বিদেশি উভয়ে ভোগ করতে পারে, কিন্তু বসবাসের ক্ষেত্রে, স্থায়িত্বের ক্ষেত্রে কারণ যারা নাগরিক হয় তারা স্থায়ী বাসিন্দা হয়, আর যারা বিদেশি হয় তারা হচ্ছে অল্প সময়ের জন্য আসে, সেই জন্য এই পার্থক্যটা বা এই বৈসাদৃশ্যটা হবে, উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়? সাদৃশ্য কি? এখানে দেওয়া আছে আইন মানার ক্ষেত্রে, বসবাসের স্থায়িত্বের ক্ষেত্রে, কর্তব্যের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে। দেখো এই তিনটে দেখো, বসবাসের স্থায়িত্বের ক্ষেত্রে বসবাসে যে বিদেশিরাও থাকতে পারে, দেশীয় নাগরিকরা থাকতে পারে, কর্তব্য সবাইকে মানতে হবে, আনুগত্য সবাইকে দেখাতে হবে, কিন্তু আইন মানার ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই তিনটে ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে, যে নাগরিকরা হচ্ছে স্থায়ী বাসিন্দা, বিদেশিরা অস্থায়ী। কর্তব্যের ক্ষেত্রে কিছু কিছু কর্তব্য থাকে নাগরিকরা মেনে চলবে, কিন্তু বিদেশিরা মানতে বাধ্য নয়। আনুগত্যের ক্ষেত্রে নাগরিকরা যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে, বিদেশিরা দেখাবে না, সেই জন্য এই তিনটে হবে না, এটাই উত্তর হবে।
পরের প্রশ্ন দেখো, গুরুতর অপরাধের কারণে রাষ্ট্র আইন অনুসারে মৃত্যুদণ্ড দিতে পারেন। রাষ্ট্র আইন অনুসারে মৃত্যুদণ্ড দিতে পারেন কাকে? বিদেশিকে, নাগরিককে, কূটনীতিবিদকে এবং কেউ নয়। উত্তর হবে নাগরিককে। নাগরিককে মৃত্যুদণ্ড দিতে পারে। পরের প্রশ্ন দেখো, অসদাচরণের জন্য রাষ্ট্র দেশ থেকে বহিষ্কার করতে পারে। কাকে বহিষ্কার করতে পারে? দেশবাসীকে তো বহিষ্কার করবে না, নাগরিককে বহিষ্কার করতে পারবে না, কারণ এরা হচ্ছে দেশের বাসিন্দা, এদের শাস্তি দিতে পারে, বহিষ্কার করতে পারে না। তাহলে বহিষ্কার করবে কে? বিদেশিকে। নেক্সট হচ্ছে বিদেশিরা ভোগ করতে পারেন না। কি ভোগ করতে পারেন না? দেখো, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, জীবনের অধিকার, এই তিনটে ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার কেবলমাত্র নাগরিকদের জন্য রয়েছে। সেই জন্য এইটাই উত্তর হবে। পরের প্রশ্ন, কোনো অঞ্চল অন্য কোনো রাষ্ট্র দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলে অধিবাসীদের বলা হয়, কি বলা হবে? এখানে প্রজা, বিদেশি, দেশবাসী, নাগরিক। এখানে উত্তর হবে প্রজা। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনাধীনে ভারতীয়রা ব্রিটিশদের কাছে বিবেচিত হতো কি? প্রজা হিসাবে, কারণ অধিকৃত ছিল, তাই প্রজা হিসাবে। নেক্সট প্রশ্ন দেখো, জন্মের ভিত্তিতে যারা নাগরিকতা অর্জন করেন তাদের বলা হয় কি? স্বাভাবিক নাগরিক। জন্মসূত্রে নাগরিকতা হচ্ছে স্বাভাবিক নাগরিক। পরের প্রশ্ন, যারা রাষ্ট্র কর্তৃক অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন করেন তাদের বলা হয়, যারা রাষ্ট্র কর্তৃক অনুমোদনের মাধ্যমে, তাদের অনুমোদন সিদ্ধ নাগরিক। নেক্সট, কোন নীতি অনুযায়ী পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক তাদের সন্তানরাও সেই রাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবে? এখানে হবে রক্তের সম্পর্ক নীতি। পরের প্রশ্ন, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি অনুসৃত হয় কোন দেশে? ভারত, ফ্রান্স, সুইডেন, এই তিনটের সবকটা দেশে রক্তের সম্পর্ক নীতি অনুসরণ করা হয়, সেই জন্য উল্লিখিত সবকটি হবে। পরের প্রশ্ন দেখো, কোন নীতি অনুসারে কোনো শিশু যে রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে জন্ম লাভ করে সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হয়? উত্তর হবে এখানে জন্মস্থান নীতি। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে? ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড আর মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র, জন্মস্থান নীতি। নেক্সট, অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন সূত্রটি গ্রহণযোগ্য নয় বা গ্রাহ্য নয়? উত্তর হবে এখানে অস্থায়ী বাসিন্দা। পরের প্রশ্ন দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিকের মধ্যে কোনোরূপ পার্থক্য করা হয় না কোন দেশে? এখানে দেখো দেওয়া আছে ফ্রান্সে, ভারতে, বেলজিয়ামে, মার্কিন যুক্তরাষ্ট্রে। উত্তর হবে ভারতবর্ষে। পরের, অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় কোন দেশে? পার্থক্য করা হয় এখানে ব্রিটেনে পার্থক্য করা হয় না, ভারতে পার্থক্য করা হয় না, তাই উত্তর হবে এখানে বেলজিয়ামে। পরের প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিক এর মধ্যে, ওটা বললাম তো। পরের প্রশ্ন, কোনো একটি রাষ্ট্র কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল অন্য কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট রাষ্ট্র বা রাষ্ট্রের অঞ্চলের অধিবাসীরা ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে থাকেন নিম্নলিখিত নাগরিকতা অর্জনের কোন পদ্ধতিতে? এখানে দেওয়া আছে ব্যষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি, অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের পদ্ধতি আর সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি। উত্তর হবে সমষ্টিগত। পরের প্রশ্ন দেখো, ভারতের সঙ্গে সিকিমের অন্তর্ভুক্তি নিম্নলিখিত কোন নাগরিকতা অর্জনের পদ্ধতির উদাহরণ? উত্তর হবে এখানে সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি। নেক্সট, সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে, সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে কোন দেশে? এখানে ভারত দেওয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ব্রিটেন আছে, এই সবকটি দেশে হচ্ছে এই সমষ্টিগত যা আছে, সেই জন্য উত্তর হবে সবকটি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কারণটি নাগরিকতা বিলুপ্তির কারণ নয়? এখানে অন্য দেশে নাগরিকতা গ্রহণ, বিদেশিকে বিবাহ, দেশদ্রোহিতা এবং নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। তাহলে এখানে কোনটা হবে যে
কারণ নয় বলেছে, এখানে কোন কারণটি নাগরিকতা বিলুপ্তির কারণ নয়। তাহলে এইটা অন্য রাষ্ট্রে নাগরিকতা গ্রহণ করা, এটা হচ্ছে বিলুপ্তির কারণ। বিদেশিকে বিবাহ করা, এটাও বিলুপ্তির কারণ। দেশদ্রোহিতা, এটাও বিলুপ্তির কারণ। কিন্তু নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখালে কারণ নাগরিকতা বিলুপ্ত হয় না। পরের প্রশ্ন, একটি রাষ্ট্রের নাগরিকতার নিয়ম অনুযায়ী সেই দেশের কোনো মহিলা যদি কোনো বিদেশি পুরুষকে বিবাহ করে, তাহলে সেই পুরুষ তার স্ত্রীর রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। রাষ্ট্রটি হলো কোনটা? তাহলে একমাত্র রাষ্ট্র আছে এখানে যে হচ্ছে না কোনো মহিলাকে বিবাহ করলে সেই পুরুষ সেই মহিলার রাষ্ট্রের নাগরিক হতে পারে, সেটা হচ্ছে জাপান। দেখো পরের প্রশ্ন, দেখো দেশদ্রোহিতার কারণে সোভিয়েত ইউনিয়নের কোন নোবেল পুরস্কার বিজয়ী তার নাগরিকতা হারান? এখানে দেখা যাচ্ছে মিখাইল সোলোখভ, আলেকজান্ডার সলজেনিৎসিন আর ওয়াসিলি লিওনটিভ, আন্দ্রে সাখারভ। উত্তর হবে বি। পরের প্রশ্ন, দেখো ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে? এখানে কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকতা সম্পর্কিত ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে? এখানে উত্তর হবে ডি, 11 নম্বর ধারা। পরের প্রশ্ন, দেখো ভারতের সংবিধানের কততম অংশে নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ রয়েছে? এখানে উত্তর হবে দ্বিতীয় অংশে। আমরা জানি দ্বিতীয় অংশে 5 থেকে 11 নম্বর ধারায় হচ্ছে নাগরিকতা রয়েছে। পরের প্রশ্ন, দেখো ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থা উল্লেখ রয়েছে? আমি এক্ষুনি এখানে 5 থেকে 11 বললাম, সেই জন্য উত্তর হবে এখানে 5 থেকে 11। নেক্সট, দেখো ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? এখানে উত্তর হবে 5 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে আগত ব্যক্তিদের নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কত নম্বর? 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর ধারায়। উত্তর হবে 6 নম্বর ধারায়। পরের প্রশ্ন, দেখো ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা অর্জনের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি লিপিবদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? এখানে উত্তর হবে 8 নম্বর ধারায়। পরের প্রশ্ন, দেখো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যিনি সাংবিধানিক নিয়ম অনুসারে ভারতের নাগরিক বলে গণ্য হবেন, তিনি পার্লামেন্ট প্রণীত আইন সাপেক্ষে ভারতীয় নাগরিক হয়ে থাকবেন? এইটা বলা রয়েছে কত নম্বর ধারায়? উত্তর হবে 10 নম্বর ধারা। পরের প্রশ্ন, দেখো সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে? 1955 সালে। পরের প্রশ্ন, দেখো 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনে ভারতীয় নাগরিকতা অর্জনের পদ্ধতি সম্পর্কে বলা রয়েছে 3 থেকে 7 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনের 3 থেকে 7 নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতির কথা বলা রয়েছে? এখানে দেখো 4টি, 5টি, 6টি, 7টি দেওয়া আছে। উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, 2003 খ্রিস্টাব্দের নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি বা তারপরে এবং 1987 খ্রিস্টাব্দের 1 জুলাইয়ের আগে যেসব ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবেন রক্তের সম্পর্কগত সূত্রে, জন্মসূত্রে, নিবন্ধীকরণের মাধ্যমে, দেশীয়করণের মাধ্যমে। উত্তর হবে এখানে জন্মসূত্রে। যেহেতু এখানে হচ্ছে উল্লেখ করেছে, এটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে এটা জন্মসূত্রে বলছে। নেক্সট, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি অথবা তারপরে, কিন্তু 1992 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বরের আগে ভারতের বাইরে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবেন। এখানে কি হবে?
রক্তের সম্পর্কগত সূত্র, জন্মসূত্রে, নিবন্ধীকরণের মাধ্যমে, দেশীকরণের মাধ্যমে। এটা হবে রক্তের সম্পর্ক সূত্রে। পরের প্রশ্ন, যে কোনো বিদেশি ব্যক্তি যিনি অবৈধ পরিযায়ী বা দেশান্তরী নন এমন ব্যক্তি ভারত সরকার কর্তৃক নির্ধারিত কতগুলি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারে? উত্তর হবে দেশীয়করণের মাধ্যমে। পরের প্রশ্ন, 1985 খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধন আইনে কোন রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? মানে হবে অসম, যেহেতু অসম অন্তর্ভুক্তির মাধ্যমে হয়েছিল। আর আজকে লাস্ট প্রশ্ন যেটা রয়েছে তোমাদের জন্য, দেখো সর্বশেষ কত খ্রিস্টাব্দে 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইন সংশোধন করা হয়েছে? এটা হবে 2019, আর কার্যকরী হচ্ছে 2024 সালে। এই হচ্ছে আজকের তৃতীয় অধ্যায়ের এই পর্যন্ত টোটাল হচ্ছে প্রশ্ন 64টা প্রশ্ন করালাম। তোমাদের হচ্ছে ফার্স্ট অধ্যায়, সেকেন্ড অধ্যায়ের প্রশ্ন আমি আগে করিয়ে রেখেছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর এরপরে খুব তাড়াতাড়ি আবার চতুর্থ অধ্যায়ের প্রশ্ন নিয়ে আসছি। আজকের এই পর্যন্ত।